শহরের কোলাহল থেকে দূরে কিছুটা শান্তির খোঁজে লেখক আকাশ চৌধুরী কলকাতা থেকে বেশ কিছুটা দূরে গঙ্গার ধারে একটা পুরনো বাড়িতে এসে উঠেছিলেন। জায়গাটার নাম পলাশডাঙ্গা। নামটা ফুলের মতো মিষ্টি হলেও এখানকার পরিবেশ রাতের বেলায় কেমন যেন থমথমে হয়ে যায়। আকাশের বাড়িটা ছিল একেবারে শেষ প্রান্তে, তারপরই শুরু হয়েছে দিগন্ত বিস্তৃত মাঠ আর একটা পরিত্যক্ত পাটকল। প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটছিল, দিনের বেলায় শান্ত স্নিগ্ধ পরিবেশ। কিন্তু রাত নামলেই সবটা কেমন বদলে যেত, বিশেষ করে অমাবস্যার কাছাকাছি সময়। সেদিন ছিল শুক্রবার। আকাশ শহরে গিয়েছিল কিছু জরুরি কাজ সারতে। ফিরতে ফিরতে রাত প্রায় 11টা বেজে গেল। স্টেশন থেকে তার বাড়ির পথটা প্রায় 2 কিলোমিটার। রিকশা পাওয়া যায়, কিন্তু আকাশ হাঁটতে ভালোবাসে। কানে হেডফোন গুজে পুরনো দিনের গান শুনতে শুনতে সে এগোচ্ছিল। পথের মাঝখানে পড়ে একটা পুরনো আমবাগান, আর তার পাশেই একটা ভাঙ্গা কালভার্ট। স্থানীয়রা জায়গাটাকে বলে রতন গুন্ডার মোড়। দিনের বেলাতেও জায়গাটা কেমন ছমছমে, রাতের বেলায় তো কথাই নেই। আকাশ কালভার্টের কাছাকাছি আসতেই ওর হেডফোনের গানটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ফোনের চার্জও ফুল ছিল। ও ফোনটা বের করে দেখল স্ক্রিনটা অন্ধকার। অদ্ভুত। সে ফোনটা পকেটে রেখে আবার হাঁটতে শুরু করল। হঠাৎ করে চারপাশের ঝিঝি ডাক থেমে গেল। একটা অস্বাভাবিক নিস্তব্ধতা গ্রাস করল গোটা এলাকাটাকে। বাতাসের মধ্যেও একটা হিমেল স্রোত বয়ে গেল, যাই গরমের রাতে বড্ড বেমানান। আকাশের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ঠিক তখনই ওর কানের পাশ দিয়ে কেউ যেন ফিসফিস করে বলে উঠল, চাঁদা দিবি না? গলার স্বরটা কর্কশ, ভেজা আর ঘৃণায় ভরা। আকাশ চমকে পিছনে ফেলে তাকালো। কেউ নেই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ও ভাবল হয়তো মনের ভুল। দ্রুত পায়ে সে বাড়ির দিকে এগোতে লাগল, কিন্তু সেই ফিসফিসে স্বরটা যেন ওর পিছু ছাড়ছিল না। বারবার মনে হচ্ছিল কেউ ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে আকাশ হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু সেই রাতের ঘুমটা তার ভালো হলো না। বারবার মনে হচ্ছিল জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, আর সেই কর্কশ গলায় বলছে, চাঁদাটা কিন্তু বাকি রইল। পরদিন সকালে আকাশ চায়ের দোকানে গেল। মনটা খচখচ করছিল। একখানার চায়ের দোকানে রহিম চাচা বেশ পুরনো লোক। আকাশ কথায় কথায় রহিম চাচাকে রাতের ঘটনাটা বলল, যদিও কিছুটা হালকা চালে। রহিম চাচার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি নিচু গলায় বললেন, বাবু, ওই মোড়টা ভালো না, ওটা রতনগুন্ডার জায়গা। আকাশের কৌতূহল বাড়ল। কে এই রতনগুন্ডা? রহিম চাচা বলতে শুরু করলেন, বছর 25 আগে রতন ছিল এই এলাকার ত্রাস। তোলাবাজি, রাহাজানি, খুন কিচ্ছু বাদ রাখেনি। ওর চাঁদাবাজির ভয়ে ব্যবসায়ীরা কাটা হয়ে থাকত। যে চাঁদা দিত না, তার কপালে জুটত ভয়ঙ্কর পরিণতি। একদিন পুলিশের এনকাউন্টারে ওই কালভার্টের ওপরেই রতনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ শরীরটা 3 দিন ওখানেই পড়েছিল। রহিম চাচা বললেন, মরার পরেও ওর লোভ যায়নি বাবু। লোকে বলে রতনের আত্মা ওই মোড়েই আটকে আছে। রাতের বেলায় ওখান দিয়ে গেলে ও চাঁদা চায়। যারা ওর কথা শুলে ভয় পায় বা উপেক্ষা করে, তাদের বড় ক্ষতি হয়ে যায়। আকাশ এসব শুনেও পুরোপুরি বিশ্বাস করল না। ভাবল গ্রামের লোকের বানানো গল্প। কিন্তু মনের গভীরে একটা ভয় কাঁটার মতো বিঁধে রইল। কয়েকদিন পর আকাশকে আবার শহর থেকে ফিরতে রাত হল। এবার সে কিছুটা সাহসী। ঠিক করল আজ দেখেই ছাড়বে ব্যাপারটা কি। রতনগুন্ডার মোড়ে আসতেই তার বাইকের হেডলাইটটা দপদপ করে নিভে গেল। বাইকটাও বন্ধ হয়ে গেল। চারপাশ আবার সেই গবরের মতো নিস্তব্ধ। আকাশ বাইক থেকে নামল। হঠাৎই সে দেখল কালভার্টার উপর একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আবঝা অবয়ব, কিন্তু লম্বা আর বলিষ্ঠ চেহারাটা বোঝা যাচ্ছে। মূর্তিটার দুটো চোখ যেন দুটো জ্বলন্ত কয়লার মতো দপদপ করছে। সেই বিকৃত কর্কশ স্বরটা এবার অনেক কাছ থেকে ভেসে এলো। ফের এসেছিস? চাঁদা না দিয়ে পার পাবি ভেবেছিস? আকাশের গলা শুকিয়ে কাঠ। সে ঢোক গিলে বলল, কে কে আপনি? কি চান? ছায়ামূর্তিটা অট্টহাস্যেতে ফেটে পড়ল। সে হাসি শুনে মনে হচ্ছিল যেন কোনো পুরনো কবরের ডালা খুলে যাচ্ছে। হাসি থামিয়ে মূর্তিটা বলল, আমি রতন, এই এলাকার রাজা। এখানে থাকতে হলে চাঁদা দিতে হবে। কি চাঁদা? টাকা? আকাশ পকেট থেকে মানিব্যাগ বের করতে গেল। রতন আবার হেসে উঠল। টাকা? মরে গেলে টাকার কি দাম রে? আমার টাকার দরকার নেই, আমার অন্য চাঁদা চাই। কি চাঁদা? কি চাঁদা? আকাশের গলা কাঁপছিল। তোর সাহসটা আমার চাই।
তোর মনের শান্তিটা আমার চাঁদা। তুই যত ভয় পাবি আমার শক্তি তত বাড়বে, তুই যত ছটপট করবি আমার আত্মা তত শান্তি পাবে, এটাই আমার চাঁদা। কথাগুলো শেষ হতেই একটা হিমশীতল হাত যেন বাতাসের মধ্যে দিয়ে এসে আকাশের গলাটা চেপে ধরল। সে শ্বাস নিতে পারছিল না। মনে হচ্ছিল তার শরীর থেকে কেউ যেন প্রাণ শক্তিটা নিংড়ে বের করে নিচ্ছে। কোনো রকমে ধাক্কা দিয়ে সে বাইকটা ফেলে রেখেই বাড়ির দিকে দৌড়ালো। পিছনে রতনে সেই পৈশাচিক হাসিটা প্রতিধ্বনিত হতে থাকল। সেই রাতের পর থেকে আকাশের জীবনটা নরক হয়ে উঠল। ভয়টা আর শুধু ওই মোড়ে সীমাবদ্ধ রইল না, সেটা তার বাড়িতে, তার শোবার ঘরে, তার মাথার ভেতরে ঢুকে গেল। রাতে ঘুমোতে গেলেই সে দেখত ঘরের কোণে সেই কালো ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে, ফিসফিস করে বলছে, চাঁদা শোধ করবি কবে। কখনো দেখত তার লেখার টেবিলে রাখা ছুরিটা নিজে থেকেই বাতাসে ভাসছে, কখনো আয়নার ভেতর থেকে রতনর বিকৃত মুখটা তার দিকে তাকিয়ে হাসছে। তার লেখালেখি সব বন্ধ হয়ে গেল। সে সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকতে শুরু করল। তার শরীর শুকিয়ে যেতে লাগল, চোখের নিচে কালি পড়ল। সে বুঝতে পারছিল রতনভূত ধীরে ধীরে তার মনের শান্তি, তার জীবনী শক্তি চাঁদা হিসেবে আদায় করছে। একদিন রাতে আকাশ দেখল তার বিছানার পাশে রতন দাঁড়িয়ে, তার হাতে একটা মরচে পড়া পুরনো ছোড়া। রতন ঝুঁকে এসে তার কানের কাছে বলল, তোর সাহস তো প্রায় শেষ, এবার তোর জীবনটা চাঁদা হিসেবে নেব। আকাশ ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। পরের দিন সকালে আকাশ প্রায় অধমরা অবস্থায় রহিম চাচার কাছে গেল, সব ঘটনা খুলে বলল। রহিম চাচা তাকে গ্রামের এক পুরনো তান্ত্রিক ভবেশ ওঝার কাছে নিয়ে গেলেন। ভবেশ ওঝা সব শুলে বললেন, এ বড় সাংঘাতিক আত্মা, লোভ আর হিংসায় বাঁধা, একে তাড়ানো সহজ নয়, তবে একটা উপায় আছে। তিনি বললেন, এই আত্মা ভয়কে খাদ্য হিসেবে ব্যবহার করে, তুমি যত ভয় পাবে ও তত শক্তিশালী হবে। ওকে হারাতে হলে ভয়কে জয় করতে হবে, ওর চোখে চোখ রেখে দাঁড়াতে হবে। ভবেশ ওঝা আকাশকে কিছু মন্ত্রপুতু জিনিস দিলেন, একটা লোহার পেরেক, কিছুটা সর্ষে আর একটা তাবিজ। বললেন, আজ অমাবস্যার রাত, আজই যা করার করতে হবে, তোমাকে আবার ওই মোড়ে যেতে হবে। যখন ও আসবে ভয় পেলে চলবে না, মনে সাহস রাখো, আমি দূর থেকে আমার কাজ করব। আকাশের মনে হচ্ছিল এটা আত্মহত্যার শামিল, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। সে বাঁচার জন্য শেষ চেষ্টা করতে রাজি হল। সেই রাতে আকাশ আবার গেল সেই অভিশপ্ত মোড়ে। বুকটা দুরু দুরু করছে, কিন্তু ভবেশ ওঝার কথাগুলো সে মনে মনে আবৃত্তি করছিল। রাত 12টা বাজতেই চারপাশটা আবার থমথমে হয়ে গেল। কালভার্টের ওপর রতনের ছায়ামূর্তিটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। এবার সে আগের থেকেও ভয়ঙ্কর, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রতন এগিয়ে এসে বলল, শেষমেশ মরতে এলি, ভালো, আজ তোর জীবনের চাঁদা দিয়ে সব ঋণ শোধ হবে। আকাশ ভয় কাঁপছিল, কিন্তু সে চোখ বন্ধ করে ভবেশ ওঝার কথা ভাবল। সে সাহস সঞ্চয় করে চোখ খুলল, রতনের জ্বলন্ত চোখের দিকে সরাসরি তাকালো। সে কাঁপা কাঁপা গলায় বলল, না, আর কোনো চাঁদা নয়, তুই আমার শান্তি কেড়ে নিয়েছিস, আমার ঘুম কেড়ে নিয়েছিস, আমার ভয়টুকু ছাড়ার কিছুই বাকি নেই, সেটাও আমি তোকে দেব না। রতন অবাক হল, এই প্রথম কেউ ওর চোচে চোখ রেখে কথা বলছে। সে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করল, তার শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোতে লাগল। সে আকাশের দিকে হাত বাড়ালো। আকাশ চিৎকার করে ভবেশ ওঝার দেওয়া মন্ত্রটা বলল, আর হাতের মুঠোয় থাকা সর্ষেগুলো রতনের দিকে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে রতনের আত্মাটা যেন যন্ত্রণায় কুকড়ে গেল। সে চিৎকার করে উঠল, না। আকাশ তার সমস্ত সাহস এক করে পকেট থেকে লোহার পেরেকটা বের করে রতনের ছায়ার দিকে ছুঁড়ে মারল। পেরেকটা মাটিতে পড়তেই একটা তীব্র আলোর ঝলকানি দেখা গেল, এবং রতনের আত্মাটা যন্ত্রণায় ছটফট করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল। তার বিকৃত আর্তনাদ গোটা এলাকা কাঁপিয়ে দিয়ে মিলিয়ে গেল অন্ধকারে। সবকিছু শান্ত হয়ে গেল। ঝিঝি পোকারা আবার ডাকতে শুরু করল। আকাশ মাটিতে বসে পড়ল। সে হাঁপাচ্ছিল, কিন্তু সে বেঁচে আছে। সে ভয়কে জয় করেছে। সেই রাতের পর পলাশডাঙ্গায় আর রতনগুন্ডার উপদ্রব দেখা যায়নি। আকাশ আরও কিছুদিন সেখানে ছিল, কিন্তু তার মনে একটা গভীর ক্ষত রয়ে গিয়েছিল। সে তার অসমাপ্ত উপন্যাসটি শেষ করে, তবে সেটা প্রেমের গল্প নয়, হয়েছিল এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ভয়ের কাহিনী। শহরে ফিরে এলেও আকাশ আর কোনো দিন রাতের বেলা একা নির্জন রাস্তা দিয়ে হাঁটার সাহস পায়নি। মাঝে মাঝে এখনও গভীর রাতে ঘুমের মধ্যে তার কানে ভেসে আসে সেই কর্কশ ভেজা স্বর, চাঁদাটা কিন্তু বাকি রইল। আর তখনই সে ঘামে ভেজা শরীরে জেগে ওঠে। সে জানে কিছু ভয়কে জয় করা গেলেও তার স্মৃতি চিরকাল তাড়া করে ফেরে। ঠিক এক না মেটানো দেনার মতো গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।